তাহলে আমরা পড়বো অ্যাকাউন্টিং কনসেপ্টস। প্রথম অ্যাকাউন্টিং কনসেপ্ট কি আছে? প্রথম কনসেপ্ট রয়েছে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট কি বলছে? ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বলছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যারা ইউজার, তারা তাদেরকে তাদের কাছে যেটা ম্যাটেরিয়াল মানে যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটাকেই তোমাকে প্রেজেন্ট করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজার বলতে যারা ব্যালেন্স শিট ইউজ করছে, প্রফিট অ্যান্ড লস ইউজ করছে। ব্যালেন্স শিট বলতে বিজনেসের যেখানে অ্যাসেট আর লায়াবিলিটি দেখানো হয় সেটাই হচ্ছে ব্যালেন্স শিট। তার মানে তোমাকে জানতে হবে প্রথমে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, তাই তো? ম্যাটেরিয়ালিটি কনসেপ্টের আন্ডারে আমি তোমাকে বললাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কাকে বোঝায়? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে ব্যালেন্স শিটকে বোঝায়। ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেখানে বিজনেসের প্রফিটের আমি শর্টে পি লিখেছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো এই দুটোকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে। এই দুটো কে ইউজ করে? এই দুটো ইউজ করে থাকে ব্যাংক। ব্যাংক যখন লোন দিবে দেখে নেবে যে তোমার প্রফিট কত হয়েছে। ব্যালেন্স শিট থেকে জানতে পারবে যে তোমার বিজনেসে কত অ্যাসেট রয়েছে, লায়াবিলিটি রয়েছে। তাহলে ব্যালেন্স শিট কি থেকে কি জানা যায়? অ্যাসেট আর লায়াবিলিটি। ব্যালেন্স শিট থেকে কি জানা যায়? অ্যাসেট আর লায়াবিলিটি জানা যায়। অ্যাসেট কত আছে বিজনেসের আর কত লায়াবিলিটি কত রয়েছে সেটা জানা যায়, ঠিক আছে? তো আমি ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বলতে গিয়ে কি বললাম, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যারা ইউজার, যারা ইউজ করবে, যেমন ব্যাংক, যেমন শেয়ার হোল্ডার যারা ইনভেস্ট করতে চায় কোম্পানিতে, তো তাদের কাছে যেটা ম্যাটেরিয়াল, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে ম্যাটেরিয়ালের মানে কিন্তু র ম্যাটেরিয়াল নয়, ম্যাটেরিয়াল বলতে ইম্পর্টেন্ট, তাদের কাছে যে ইনফরমেশান ইম্পর্টেন্ট সেটা তোমাকে দেখাতে হবে। তোমার কাছে একটা ক্যালকুলেটর রয়েছে, তোমার বিজনেসে ক্যালকুলেটর রয়েছে, তোমার বিজনেসে বিল্ডিং রয়েছে, তাহলে তুমি তোমার অ্যাসেট হিসাবে কোনটাকে দেখাবে? অ্যাসেট হিসাবে তুমি দেখাবে বিল্ডিংটাকে, কারণ বিল্ডিং এর ভ্যালু অনেক বেশি। ইনভেস্টর জানতে চাইবে যে সে ইন্টারেস্টেড হবে কি তোমার বিজনেসের কত কত টাকার বিল্ডিং রয়েছে, কত কোটি টাকার বিল্ডিং রয়েছে। ইনভেস্টর ইন্টারেস্টেড হবে যে তোমার বিজনেসে কত কোটি টাকার বিল্ডিং রয়েছে। সবাই নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো যার যেখানে নাম আছে লিখে দেবে, আর স্যার যেখানে বলবেন শর্ট সিগনেচার করে দেবে, ঠিক আছে? স্যার ডেট দেবে ওখানে। আর এই দুটো পেজেও নাম্বারগুলো লিখে দাও, ঠিক আছে? শুধু নাম্বার লিখবে। এই পেজটা বিজনেস কমিউনিকেশনের পেজটা অনলি ফর নাম্বার লিখবে, সিগনেচার করবে না। আর এইটা তো সুমন স্যারের ক্লাস হয়ে গেছে, তো ওটাতে তোমরা সিগনেচার করে দাও। স্যার এখানে যেমন ফার্স্টটাই সিগনেচার করে ফার্স্ট কলমে, যার যেখানে নাম এখানে যেমন করবে ওখানে যার যেখানে এইটুকু বক্সের মধ্যে শর্ট সিগনেচার। ঠিক আছে, আমি ওদের বলে দেবো। সুমন স্যার একটা করে দেবে। হ্যাঁ, এইটা ওই ম্যাডামের তো শুধু নাম্বার, আজকে তো ক্লাস নেই সেজন্য। ঠিক আছে, তাহলে লাস্টে 5-10 মিনিটে করে নেবে এখন। আচ্ছা, তাহলে কি বলছিলাম, যে ম্যাটেরিয়ালিটি কনসেপ্টে বলছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যারা ইউজার, তারা কোন ইনফরমেশনে ইন্টারেস্টেড হবে? যার ভ্যালু অনেক বেশি, যার ইম্পর্টেন্স অনেক বেশি। তাহলে সেই এক্সাম্পল দিতে গিয়ে আমি বললাম যে তোমার বিজনেসে ক্যালকুলেটর রয়েছে, বিল্ডিং রয়েছে, তাহলে ইনভেস্টর বা ব্যাংক কোনটা জানার ক্ষেত্রে ইন্টারেস্টেড হবে? নিশ্চয়ই বিল্ডিং, তার ভ্যালু কত রয়েছে। ইনভেস্টর বা ব্যাংক তোমার ইন্টারেস্টেড হবে না তোমার ক্যালকুলেটর কত টাকার আছে, কারণ তার ভ্যালু খুবই কম, যদিও সেটা অ্যাসেট। তো ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট ওটাই বলছে যে তুমি
তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তুমি তোমার ব্যালেন্স শিটে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ব্যালেন্স শিট থাকছে যেটাতে আমরা অ্যাসেট দেখাচ্ছি, লায়াবিলিটি দেখাচ্ছি। যে তুমি যখন অ্যাসেট দেখাচ্ছ তোমার ব্যালেন্স শিটে, তোমাকে প্রেজেন্ট করতে হবে সেই সমস্ত অ্যাসেট, সেই সমস্ত লায়াবিলিটি যেগুলো ইউজারের ডিসিশনকে এফেক্ট করবে। যেমন ব্যাংক তোমাকে লোন দেবে কি দেবে না সেটা ডিপেন্ড করবে তার ডিসিশন, সে লোন দেবে কি দেবে না। তোমার যদি বেশি অনেক ল্যান্ড বিল্ডিং থাকে সেটা মর্টগেজ রেখে সে লোন দিতে পারে, তার মানে তার ডিসিশন এফেক্ট হবে। তুমি ধরো কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে, তুমি কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে কি করবে না তার ডিসিশন এফেক্ট হবে। তুমি যদি তার ব্যালেন্স শিটে দেখো যে এত টাকার অ্যাসেট রয়েছে, এত টাকার লায়াবিলিটি রয়েছে, তার প্রফিট অ্যান্ড লসে যদি দেখো যে এত কোটি টাকার প্রফিট রয়েছে, তাহলে তুমি ইনভেস্ট করবে। যদি লস দেখো ইনভেস্ট করবে কি করবে না। তো ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট এটাই বলছে যে যে ইনফরমেশান ইউজারের কাছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজারের ডিসিশনকে এফেক্ট করবে, সেই ইনফরমেশান ম্যাটেরিয়াল ইনফরমেশান, আর সেটা তোমাকে ডিসক্লোজ করতে হবে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লস। ব্যালেন্স শিট বলতে যেখানে অ্যাসেট লায়াবিলিটি দেখাও, প্রফিট অ্যান্ড লস বলতে যেখানে ইনকাম এক্সপেন্স দেখাও। ঠিক আছে, তাহলে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বুঝে গেলে। এরপরে কি কনসেপ্ট আছে? সেপারেট এন্টিটি কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখানে যে আমি তুমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলছো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বললে শুধুমাত্র এই দুটো আসে না, এর সাথে সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টকেও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও বলে। কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সবাইকে বানাতে হয় না, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুধুমাত্র কোম্পানিই বানিয়ে থাকে। কোম্পানি পার্টনারশিপ ফার্ম বানায় না, প্রপার্টরশিপ ফার্ম বানায় না, কোম্পানি বানিয়ে থাকে। ঠিক আছে, কোনো অ্যাসোসিয়েশনও বানায় না। কিন্তু ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বানাতে হবে কোম্পানিকে, কারণ কোম্পানি একটা বলা রয়েছে, সরি, ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস সবাইকেই বানাতে হবে, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুধু বানাতে হবে কোম্পানিকে, কারণ কোম্পানি একটা বলা রয়েছে, কোম্পানি আইনে বলা রয়েছে যে প্রত্যেক কোম্পানিকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হবে। অপশনাল, বানাতে পারে না বানাতে পারে, কিন্তু ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস সবাইকেই বানাতে হবে। কারণ ব্যালেন্স শিট না বানালে সেখানে অ্যাসেট লায়াবিলিটি তো জানা যাবে না, আর বিজনেসের প্রফিট তো জানা যাবে না। এই দুটো ইম্পর্টেন্ট, সবাইকেই বানাতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুধুমাত্র কোম্পানিকে বানাতে হয়, কারণ কোম্পানি একটা বলা আছে। আচ্ছা, এরপরে পরের কনসেপ্টে এসে যাও, সেপারেট এন্টিটি কনসেপ্ট। সেপারেট সেপারেট এন্টিটি কনসেপ্ট। সেপারেট এন্টিটি কনসেপ্ট কি বলছে? সেপারেট এন্টিটি, সেপারেট এন্টিটি, এন্টিটি মানে আমরা কি জানি? এন্টিটি বলতে যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে তাকেই আমরা এন্টিটি বলবো। যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে তাকেই আমরা এন্টিটি বলবো। তাহলে সেপারেট এন্টিটি কনসেপ্ট বিজনেসের ক্ষেত্রে কি হবে? সেপারেট এন্টিটি কনসেপ্ট বিজনেসের ক্ষেত্রে বলা হচ্ছে, মালিক যে বিজনেস করছে, এখানে বিজনেস রয়েছে আর এদিকে মালিক রয়েছে, তাহলে মালিক ও তার বিজনেস দুটো সেপারেট এন্টিটি। তাহলে মালিক যখন কিছু বিজনেসে ইনভেস্ট করবে, বিজনেস কি করবে? লিখে রাখবে। বিজনেস কি করবে? লিখে রাখবে। কার নামে লিখে রাখবে? কার নামে লিখে রাখবে? মালিকের নামে লিখে রাখবে। আবার মালিক যখন বিজনেস থেকে তুলে নেবে টাকা, মালিক যখন বিজনেস থেকে টাকা তুলে নেবে, তখনও বিজনেস কি করবে? লিখে রাখবে, লিখে রাখবে। ঠিক আছে, এটাই হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। তুমি তো বলতে পারো যে আমি আমি তো নিজেই বিজনেস শুরু করেছি, তো আমার নামে আবার কি লেখার? বলতে পারো, আমারই তো বিজনেস, আমার নামে আবার কি লিখবে? না, লিখতে হবে। ওটাই হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। মালিক ও তার বিজনেস আলাদা। মালিক যদি বিজনেসে কিছু নিয়ে আসে, বিজনেস লিখে রাখবে। সাপোজ এর নাম আছে রঞ্জিত, আর ও বিজনেস খুলেছে তার নাম হচ্ছে রঞ্জিত অ্যান্ড সন্স। ঠিক আছে, তাহলে রঞ্জিত অ্যান্ড সন্স থেকে আলাদা।
তাহলে রঞ্জিত অ্যান্ড সন্স থেকে যদি রঞ্জিত কিছু নিয়ে যায় তাহলে রঞ্জিত অ্যান্ড সন্স কি করবে, লিখে রাখবে। কে লিখে রাখবে, তার ম্যানেজার লিখে রাখতে পারে বা মালিকও নিজে লিখে রাখতে পারে। মোটামুটি বিজনেস লিখে রাখবে মালিকের নামে, যে মালিক এত টাকা নিয়ে এসেছে। আবার তুলে নিয়ে গেলে তখনও লিখে রাখবে মালিকের নামে। এটাই হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। আচ্ছা, এখানে বলে দিই কি নামে লিখে রাখবে। তোমরা এর আগে শুনেছো যে মালিক যদি টাকা নিয়ে আসে কি নামে লিখে রাখে, ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখে রাখে। আর টাকা তুলে নিয়ে গেলে মালিক কি নামে লিখে রাখে, কি অ্যাকাউন্টে লিখে রাখে, ড্রয়িং অ্যাকাউন্ট। তাহলে মালিকের অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট, ড্রয়িং, ক্যাপিটাল। বুঝতে পারলে? তাহলে সেপারেট এন্টিটি কনসেপ্ট শেষ হয়ে গেছে। তো তোমরা এখানে পড়ে দেখে নেবে, ওই আমি যেটা বলেছি ওটাই বলেছে সেপারেট এন্টিটি কনসেপ্টে, কিন্তু এটা ইংলিশে লেখা রয়েছে, কিন্তু পরীক্ষাতে এটাই বলতে হবে কেউ যদি জিজ্ঞেস করে। এখানে আমি লাইন পড়ে শুনে দিচ্ছি। দিস কনসেপ্ট অ্যাজিউমস দ্যাট, এই কনসেপ্ট মনে করে নিচ্ছে কি, ফর বিজনেস, ফর অ্যাকাউন্টিং পারপাস বিজনেস এন্টারপ্রাইজ অ্যান্ড ইটস ওনার, বিজনেস এন্টারপ্রাইজ অ্যান্ড ইটস ওনার আর টু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট এন্টিটিস। বিজনেস এন্টারপ্রাইজ আমি যে রঞ্জিত অ্যান্ড সন বলেছিলাম, আর ইটস ওনার তার যে মালিক রয়েছে, পার্টনারশিপও হতে পারে, আর টু সেপারেট এন্টিটিস, টু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট এন্টিটিস। ঠিক আছে? তো টাকা নিয়ে এলে কি করবে এখানে সব লেখা আছে, পড়ে দেখে নেবে। এরপরে এসে যাও মানি মেজারমেন্ট কনসেপ্ট। মানি মেজারমেন্ট কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট কি বলছে, মানি মেজারমেন্ট কনসেপ্ট বলছে তুমি কোনো ইভেন্টকে তখনই রেকর্ড করবে যদি সেটা মানিতে মেজার করা যায়। তুমি কোনো ইভেন্টকে তখনই রেকর্ড করবে যদি সেটা মানিতে মেজার করা যায়। যদি না মেজার করা যায় তাহলে সেটা রেকর্ড হবে না। আর আমরা জানি কোনো ট্রানজেকশান তখনই হয় যদি তার সাথে মানি থাকে। ইভেন্টের সাথে মানি থাকলেই তবেই আমরা কি বলি, ট্রানজেকশান, আর সেটাকেই রেকর্ড করি। তাহলে মানি মেজারমেন্ট কনসেপ্ট বলেছে কোনো ইভেন্টকে তুমি তখনই রেকর্ড করবে যদি তাকে মানিতে মেজার করা যায়। আর কোন দেশের মানিতে, যে কান্ট্রিতে তুমি বিজনেস করছো সেই দেশের কারেন্সিতে তোমাকে মেজার করতে হবে। তাহলে ইন্ডিয়াতে যদি বিজনেস করো তাহলে ইন্ডিয়ান রুপিতে মেজার করতে হবে। তো ওটাই বলছে, আর কিছু না, যে আমরা ইভেন্টকে তখনই রেকর্ড করব যদি তাকে মানিতে মেজার করা যায়, আর সেটা মেজার করতে হবে যেই কান্ট্রিতে বিজনেস করছো সেই কান্ট্রির কারেন্সিতে। তাহলে তুমি এখানে একটা ইভেন্ট হয়েছে, সাপোজ এখানে কোম্পানির মিটিং হয়েছে, ল্যাপটপে তো আমি তো ওখানে কি কম হয়ে গেছে না? আচ্ছা দেখো, তো এখানে মানি মেজারমেন্ট কনসেপ্ট কি বলছে, যে বলে দিয়েছি কি বলছে, এরপরে এক্সাম্পল বলতে এসেছিলাম যে এখানে একটা মিটিং হচ্ছে, ধরো এটা কোনো একটা হোটেলে হচ্ছে, হোটেলে হচ্ছে, তো হোটেলে মিটিং হচ্ছে, তুমি কি সেটা মেজার করতে পারবে মিটিংটাকে, মিটিংটাকে মেজার করতে পারবে কি মানিতে, কত টাকার মিটিং হচ্ছে, মেজার করতে পারবে না। তাহলে ওটা রেকর্ড করতে পারবে কি, পারবে না। কিন্তু হোটেলে, হোটেল যে ভাড়ায় নিয়েছো তার জন্য কত টাকা দিতে হবে সেটাকে মেজার করা যাবে, তো সেটাকে রেকর্ড করবে। তাহলে হোটেলের ধরো একদিনের ভাড়া হচ্ছে ₹5,000, তো
5000 তোমার ট্রানজেকশন ভ্যালু, পেমেন্ট করতে হবে, আজ পে করনি কালকে তো করতে হবে, কিন্তু ট্রানজেকশন হয়েছে ধরে নিতে হবে। তাহলে এখানে যে হোটেলে মিটিংটা হলো, কত টাকার মিটিং হলো কি তুমি মেজার করতে পারলে? পারলে না। ঠিক আছে, এরপরে এসে যাও আচ্ছা গোয়িং কনসার্ন কনসেপ্ট কি বলছে? গোয়িং কনসার্ন কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট বলছে যে বিজনেস চলতেই থাকবে। তুমি যখন অ্যাকাউন্টস মেনটেন করছো, তুমি এটা ধরে চলবে কি, এটা অ্যাজিউম করে চলবে কি বিজনেস চলতে থাকবে ফিউচারে। ফিউচারে বলতে সামনের 1 বছর তো আপাতত চলতেই থাকবে, সেই হিসাবে তোমাকে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। ফিউচারে বলতে তুমি অ্যান্টিসিপেট করতে পারো না কি এখন 10 বছর ধরে চলবে, তুমি এটা তো এক্সপেক্ট করতে পারো কি সামনের বছরও চলবে। তো নেয়ার ফিউচারে চলবে বলতে সামনের 1 বছর 2 বছর তো চলবেই। তো সেই হিসাবে তুমি অ্যাকাউন্টস মেনটেন করবে। সেই হিসাবে তুমি কি করবে, এবছরের যা সিডি রয়েছে, ক্লোজিং ব্যালেন্স পরের বছরের ওপেনিং করে দেবে, এটা চলতে থাকবে। তোমরা লেজার অ্যাকাউন্ট যখন ক্লোজ করো দেখেছিলে যে এবছর এ মান্থের সিডি পরের মান্থের বিডি হয়ে যাচ্ছে, তাহলে কেন হচ্ছে? তুমি অ্যাজিউম করে নিয়েছো কি তোমার বিজনেস চলতে থাকবে, সে কারণেই তো তুমি সিডি করে রেখেছো, পরের মাসে আবার বিডি করছো। ধরো প্ল্যান্ট মেশিনারি, তুমি যদি ডিসাইড করো কি আমার বিজনেস বন্ধ হয়ে যাবে, তাহলে কি তুমি সিডি করে রাখবে? তুমি বলবে যে আমি সেল করে কত টাকা পাবো সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, বাকিটা আমি লস দেখাবো। তুমি ধরে নিয়েছো যে আমার বিজনেস চলতে থাকবে, তার জন্য তুমি সিডি করে রেখে দিচ্ছ, পরের মাসে আবার দেখাচ্ছ এত টাকার অ্যাসেট রয়েছে। তো তো গোয়িং কনসার্ন কনসেপ্ট এটাই বলছে যে যখন তুমি অ্যাকাউন্টস মেনটেন করছো জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছ, তারপর ব্যালেন্স শিট বানাচ্ছ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছ। ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস এ দুটো মেন, কারণ এতে বিজনেসের প্রফিট পাওয়া যায়, অ্যাসেট লায়াবিলিটি কত আছে পাওয়া যাবে। তো তখন তোমাকে এটা মাথায় রেখে করতে হবে কি তোমার বিজনেস চলতে থাকবে, সেই হিসাবে মেনটেন করতে হবে। সেই হিসাবে তুমি কি দেখাও যে আমার বছরের শেষে তুমি দেখাও যে আমার 5 কোটি টাকার প্ল্যান্ট রয়েছে, 5 কোটি টাকার বিল্ডিং রয়েছে, এটা দেখাও, ঠিক আছে। কিন্তু তুমি তাকে সেল ভ্যালুতে দেখাও না, তুমি তাকে সেল ভ্যালুতে দেখাও না। আচ্ছা দাঁড়া 1 মিনিট, আমি আসছি, দাঁড়া 1 মিনিট আসছি। আচ্ছা গোয়িং কনসার্ন কনসেপ্ট বলতে গিয়ে কি বললাম যে তুমি বছরের শেষে দেখাচ্ছ যে আমার বিল্ডিং রয়েছে 5 কোটি টাকার দেখাচ্ছ, কিন্তু তুমি যদি এটা ডিসাইড করে নাও বছরের শেষে গিয়ে কি তোমার বিজনেস আর চলবে না, আর 2 মাস পরে বন্ধ হয়ে যাবে, তোমার যদি এমন একটা সিচুয়েশন এসে যায়, তুমি ডিসাইডও করে নিয়েছো কি বন্ধ করে দেবে বিজনেস, তাহলে কি তুমি ওই অ্যাসেটটাকে
5 কোটি টাকায় দেখাবে না যত টাকা পাওয়া যেতে পারে তত টাকায় দেখাবে? সেল করে যত টাকা পাওয়া যেতে পারে অত টাকাই দেখাবে, মার্কেটে যত টাকা সেল করে পাওয়া যেতে পারে অত টাকাই দেখাবে। রিয়েলাইজেবল ভ্যালু দেখাবে, যত টাকা পাওয়া যেতে পারে, 5 কোটি টাকায় দেখাবে না। তাহলে গোয়িং কনসার্ন কনসেপ্ট যখন তুমি ফলো করছো তখন অ্যাসেটের যা ভ্যালু ছিল কেনার সময় সেটাই দেখিয়ে যাচ্ছ, কিন্তু তুমি যখনই যেই পয়েন্টে গিয়ে ডিসাইড করলে কি তোমার বিজনেস আর চলবে না, তোমার বিজনেস বন্ধ হয়ে যাবে সামনের 1 বছরের মধ্যেই 2 মাসের মধ্যেই, তখন কিন্তু তোমার গোয়িং কনসার্ন কনসেপ্ট আর ফলো হচ্ছে না। তোমাকে তাহলে আর কস্টে দেখালে হবে না অ্যাসেটকে, তাকে দেখাতে হবে নেট রিয়েলাইজেবল ভ্যালুকে, অ্যাসেট সেল করে কত টাকা আসতে পারে সেই হিসাবে দেখাতে হবে। তুমি তাহলে প্ল্যান্টের ভ্যালু 5 কোটি দেখাতে পারো না, সেটা সেল করে ধরো 1 কোটি আসবে, তোমাকে দেখাতে হবে আমার প্ল্যান্টের ভ্যালু রয়েছে 1 কোটি, যেটা আমি 2 মাসের মধ্যে সেল করে পেতে পারি, কারণ বাজারে ওটা 5 কোটিতে পাবে, সেল হবেই না। কিন্তু তুমি যদি গোয়িং কনসার্ন ফলো করো তাহলে ওই 5 কোটিতেই থাকবে, কারণ তো এখন কন্টিনিউ করে যাচ্ছে বিজনেস। বুঝতে পারলে? এতে আর কিছুই নেই। তাহলে গোয়িং কনসার্ন কনসেপ্ট বলছে বিজনেসের অ্যাকাউন্ট যখন করছো, ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বানাচ্ছো, তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে বিজনেস চলতে থাকবে, সেই হিসাবে তোমাকে অ্যাকাউন্টিং করে যেতে হবে। আচ্ছা, এরপরের কনসেপ্ট কি আছে? অ্যাক্রুয়াল কনসেপ্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট কি বলছে? অ্যাক্রুয়াল কনসেপ্ট বলছে যে তোমার খরচা হয়ে গেছে কিন্তু পেমেন্ট নাও হতে পারে, খরচা হয়ে গেছে কিন্তু পেমেন্ট নাও হতে পারে, কিন্তু তোমাকে খরচা হিসাবেই দেখাতে হবে। খরচা হয়ে গেছে কিন্তু এখনো ডিউ আছে, খরচা হয়ে গেছে কিন্তু এখনো ডিউ আছে, ডিউ থাকলেও ওটাকে খরচা হিসাবে দেখাতে হবে সেই পিরিয়ডের। সাপোজ তুমি স্যালারি দিচ্ছ কবে? স্যালারি দিচ্ছ কোনো এমপ্লয়ি স্যালারি দিচ্ছ এপ্রিল মাসের স্যালারি কবে দাও নর্মালি? মে 2 তারিখে 3 তারিখে, তাই তো? বা 10 তারিখের মধ্যে 12 তারিখে, মানে পরের মাসে দাও। তার মানে মে মাসের স্যালারি কবে পেমেন্ট হলো? সরি, এপ্রিল মাসের স্যালারি মেতে পেমেন্ট হলো। তাহলে সারা বছরে যদি এরকম চলতে থাকে পরের মাসে পে করতে থাকো, তার মানে কত মাসের স্যালারি পে হবে? 11 মাসের পেমেন্ট হবে। 12 মাসের তো পেমেন্ট হবে না, কারণ লাস্টের মাসের যেটা সেটা তো পরের বছরে গিয়ে পেমেন্ট হবে, মার্চেরটা পরের মাসে গিয়ে পেমেন্ট হবে, তার মানে পরের বছর হয়ে যাচ্ছে। বছর কবে থেকে কবে হয়? ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে মার্চ, এপ্রিল থেকে মার্চ। তার মানে তুমি যদি পরের মাসে পে করে করে যাও, এপ্রিলেরটা মেতে, মেরটা জুনে, জুনেরটা জুলাইতে, তার মানে লাস্টের মাসের যে স্যালারি সেটা তোমার ডিউ থেকে গেল, পরের বছরে পে করবে। তার মানে তুমি কি তাহলে 11 মাসের স্যালারি দেখাবে? দেখাবে না, তোমাকে দেখাতে হবে 12 মাসেরই স্যালারি, 12 মাসেরই খরচা, পেমেন্ট পরে হতে পারে। কিন্তু যেহেতু খরচা হয়ে গেছে, খরচা হয়ে গেছে মানে কি তুমি এমপ্লয়ির কাছ থেকে সার্ভিস নিয়ে নিয়েছো, স্যালারি হিসাবে দেখাতে হবে, তার মানে 12 মাসেরই স্যালারি হিসাবে দেখাতে হবে, 1 মাসের ডিউ থাকতেই পারে। তো অ্যাক্রুয়াল কনসেপ্ট বলছে তোমার খরচা হয়ে গেছে কিন্তু এখনো সেটা পেমেন্ট হয়নি, পেমেন্ট হয়নি বলে তুমি সেটাকে এক্সপেন্স হিসাবে দেখাবে না এমন নয়, যেহেতু খরচা হয়ে গেছে তো এটা এই বছরেরই খরচা, মানে যেই পিরিয়ডে খরচা হয়েছে সেই পিরিয়ডেরই খরচা হিসাবে দেখাতে হবে। হ্যাঁ, খরচা হিসাবে দেখাতে হবে। ঠিক আছে, ইনকামের কেসেও একই, তোমার ইনকাম হয়ে গেছে কিন্তু এখনো পাওনি, ইনকাম হয়ে গেছে কিন্তু এখন হাতে আসেনি, তাহলে কি তুমি যেদিন আসবে সেদিন ইনকাম দেখাবে? না, যেই বছর তোমার ইনকাম হয়ে গেছে সেই বছরই দেখিয়ে দিতে হবে, টাকা পরে পেতে পারো। ওটাই বলেছে অ্যাক্রুয়াল কনসেপ্ট। বুঝতে পেরেছো? কমার্স না নন কমার্স?
অ্যাক্রুয়াল কনসেপ্টের পরে ম্যাচিং কনসেপ্ট কি বলেছে? ম্যাচিং কনসেপ্ট বলছে যে তুমি যদি কোনো পিরিয়ডের রেজাল্ট বের করতে চাও, কোনো পিরিয়ডের রেজাল্ট বের করতে চাও, তার মানে কোনো পিরিয়ডের প্রফিট বের করতে চাও বা লস বের করতে চাও, তাহলে তোমাকে সেই পিরিয়ডের রেভিনিউ থেকে, মানে সেই পিরিয়ডের ইনকাম থেকে সেই পিরিয়ডের এক্সপেন্স মাইনাস করতে হবে। সেই পিরিয়ডের ইনকাম থেকে সেই পিরিয়ডের এক্সপেন্স মাইনাস করতে হবে। সেই পিরিয়ডের রেভিনিউ, রেভিনিউ বলতে ইনকামের কথাই বলতে চাইছি, সেই পিরিয়ডের এক্সপেন্স মাইনাস করে তুমি পাবে নেট রেজাল্ট সেই পিরিয়ডে। সাপোজ তুমি যদি 19-20 কোনো বিজনেসের প্রফিট বের করতে চাও, তাহলে 19-20 তোমাকে এক্সপেন্স নিতে হবে আর 19-20 ইনকাম নিতে হবে, তবেই তুমি 19-20 প্রফিট হয়েছে কি লস হয়েছে পাবে। তুমি 19-20 রেজাল্ট বের করছো, 18 সেল নিয়ে নিয়েছো, 17-18, আর এক্সপেন্স নিয়েছো 19-20, সেরকম করলে হবে? তো ম্যাচ হলো কি? ম্যাচ হলো না। সেই পিরিয়ডের এক্সপেন্স থেকে সেই পিরিয়ডের ইনকাম থেকে এক্সপেন্স মাইনাস করতে হবে, ওটাই হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। তো এখানে কিভাবে লেখা রয়েছে দেখে নাও, কি লেখা রয়েছে? Matching concept is accounting practice whereby expense are recognized in the same accounting period. তাহলে তুমি সেম অ্যাকাউন্টিং পিরিয়ডে রেকগনাইজ করছো, রেকগনাইজের মানে হলো শো করা। তুমি সেম অ্যাকাউন্টিং পিরিয়ডে শো করছো তোমার খরচাকে, রেকগনাইজ মানে শো করা, ঠিক আছে? when related revenue are recognized, তার যে রিলেটেড রেভিনিউ, তুমি একটা খরচা করেছো, তার তো একটা রিলেটেড রেভিনিউ রয়েছে, রিলেটেড ইনকাম রয়েছে। তুমি একটা খরচা করেছো, সেই খরচাটা কেন করেছো? তার এগেনস্টে কিছু ইনকাম আসবে বলে। তাহলে তুমি যে খরচাটা করেছো তার যে রিলেটেড রেভিনিউ, তার যে রিলেটেড ইনকাম, সেখান থেকে মাইনাস করতে হবে, তবে গিয়ে তোমার ম্যাচ হবে। তার মানে কি বলতে চাইছে? তার মানে বলতে চাইছে তুমি যে 19-20-তে সেল করেছো, 19-20-তে যে সেলটা করেছো, সেই সেল থেকে, সেই সেলটা করতে গিয়ে তোমার যে যে এক্সপেন্স হয়েছে 19-20-তে, সেগুলো মাইনাস করবে, তবেই তো তুমি রেজাল্ট পাবে 19-20 প্রফিট বা লস, ওটাই বলছি। ফর এক্সাম্পল, আচ্ছা এখানে কমিশন দিয়ে বলতে চাইছে এক্সাম্পলটা, সেলসম্যান কত পার্সেন্ট আর্ন করছে? 5% কমিশন অন সেল অফ 1 lakh মেড ইন মার্চ 2016. Commission it was paid in April. Commission expense which charge in this year. তাহলে তোমার সেলটা কোন ইয়ারে হয়েছে? মার্চের 16 মানে 15-16-তে হয়েছে। মার্চের 16-তে তুমি কি করেছো? সেল করেছো। কোন ইয়ারের সেল সেটা দেখো, কোন ইয়ারের সেল সেটা দেখো, কোন ইয়ারের সেল ভালো করে দেখো, কোন ইয়ারের সেল আছে। মার্চে যদি সেল করো তার মানে কোন ইয়ারের সেল? 15-16 সেল, আর তার জন্য কমিশন দিয়েছো 5%, সেটা কবে দিয়েছো? এপ্রিলে দিয়েছো, তার মানে সেটা কবে দিয়েছো? 16-17-তে। কিন্তু তুমি কি খরচাটা 16-17-তে দেখাবে না 15-16-তে দেখাবে? সেলটা যেই ইয়ারের, 15-16 সেল, তাহলে তার পারপাসে খরচা হয়েছে কমিশন, তাহলে কমিশনটার পেমেন্ট পরে হতে পারে, কিন্তু তোমাকে 15-16 সেলের এগেনস্টে যেহেতু তুমি কমিশনটা দিয়েছো, তাহলে 15-16 সেলের ওই ইয়ারেই তোমাকে কমিশনটা দেখাতে হবে খরচা হিসাবে। বুঝতে পারলে? ম্যাচিং কনসেপ্ট মানে ম্যাচ হতে হবে, যে রেভিনিউটা করছো, যে ইনকামটা করছো, সেই ইনকামটা জেনারেট করতে গিয়ে যে এক্সপেন্সটা হয়েছে সেটা ম্যাচ করতে হবে, মানে মাইনাস করতে হবে। অন্য ইয়ারের এক্সপেন্স নিলে হবে না, অন্য ইয়ারের ইনকাম নিলে হবে না। আচ্ছা, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট তো জানা আছে না, বলার দরকার আছে?
ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট কি বলছে, বিজনেসের টোটাল অ্যাসেট তার লায়াবিলিটি প্লাস ক্যাপিটালের সমান হবে। বিজনেসের যে টোটাল অ্যাসেট রয়েছে সেটা বিজনেসের লায়াবিলিটি প্লাস ক্যাপিটালের সমান হবে। বুঝতে পারলে? মালিক এই যে ক্যাপিটালটা রয়েছে, এই ক্যাপিটাল কার? ওনারের। তাহলে ওনারের ক্লেম, ওনার্স ক্লেম, এটা তো ওনার্স ক্লেম করবে না, ওনারের ক্লেম। আর লায়াবিলিটি কার? যার কাছ থেকে ধারে কিনেছো, কোনো সার্ভিস নিয়েছো, তাহলে এখানে কি আছে? আউটসাইডার, মালিক বাদ দিয়ে। তাহলে বিজনেসের যে অ্যাসেট রয়েছে তার উপরে আউটসাইডারের কিছু ক্লেম রয়েছে, সেই অ্যাসেটের মধ্যে ওনারের কিছু ক্লেম রয়েছে। তাহলে বিজনেসের যে অ্যাসেট আসে সেটা কোথার থেকে আসে? মালিকের ক্যাপিটাল থেকে আসে আর আউটসাইডারের কাছ থেকে আসে। তো হয়ে যায় টোটাল অ্যাসেট। এই যে 10 টাকা ধরো অ্যাসেট রয়েছে, 10 টাকা অ্যাসেট রয়েছে বিজনেসে, তো মালিক হতে পারে 8 টাকা লাগিয়েছে আর আউটসাইডার লাগিয়েছে হতে পারে 2 টাকা। তাই 10 টাকার মধ্যে মালিকের ক্লেম 8 টাকা, তার মানে অ্যাসেট বিক্রি করে মালিক পেয়ে যাবে 8 টাকা আর আউটসাইডার পাবে 2 টাকা। তাহলে তুমি কোনো পয়েন্ট অফ টাইমে, যে কোনো পয়েন্ট অফ টাইমে যদি চেক করো, দেখবে বিজনেসের টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি প্লাস ক্যাপিটালের সমান হবে। ক্যাপিটাল হচ্ছে ওনার্স ক্লেম, ওনার ক্লেম করবে। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট এটাই বলছে। আরো বলছে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট যে আমরা যখন ট্রানজেকশন রেকর্ড করব তার দুটো অ্যাসপেক্ট থাকবে, একটা হচ্ছে ডেবিট, ক্রেডিট। ডেবিট ক্রেডিট দুটো দিক থাকবে, টোটাল ডেবিট টোটাল ক্রেডিট সবসময় ইকুয়াল হবে। এরপরে কিছু আছে, আচ্ছা এখানে এটা তো ইকুয়েশন রয়েছে, ইকুয়েশন, এই ইকুয়েশনে কিছু প্রবলেম রয়েছে। প্রবলেম বলতে ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে, কোশ্চেন দেওয়া রয়েছে, দেখে নাও ইলাস্ট্রেশন, কোশ্চেন, এক্সাম্পল কি আছে। বিজনেসের লায়াবিলিটি কত, ক্যাপিটাল কত, তাহলে টোটাল অ্যাসেট বের করতে পারবে। টোটাল অ্যাসেট কি হবে? দুটো যোগ করে দিলেই তো হবে, কারণ আমাদের ফর্মুলা জানা আছে। কত হবে? তার মানে 3,20,000। এটা বুঝতে পারলে কি করে হয়েছে। এরপরে এসে যাও ইকুয়েশন, এটা কি চলছে? ওই যে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট এখনই বলা হলো, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে কিছু নিউমেরিক্যালস এক্সাম্পলস। ইনভেস্টেড ক্যাপিটাল ইন বিজনেস, কত টাকা ইনভেস্ট করেছে? 1,00,000 টাকা। 1,00,000 টাকা, তাহলে তুমি যদি ফর্মুলাতে দেখো তোমার এই ফর্মুলা কাজ করছে কি করছে না, ফর্মুলা কাজ করছে কি করছে না। আমি বলেছি কি তুমি যে কোনো পয়েন্ট অফ টাইমে চেক করবে, যে কোনো পয়েন্ট অফ টাইমে চেক করবে তোমার বিজনেসের টোটাল অ্যাসেট লায়াবিলিটি প্লাস ক্যাপিটালের সমান হবে। তো সেটা চেক করতে হবে যে প্রথমে আমি ক্যাপিটাল ইনভেস্ট করেছি 1,00,000 টাকার, তার মানে ক্যাশ এসেছে, ক্যাশ আসা মানে কি অ্যাসেট বেড়ে গেল, অ্যাসেট 1,00,000 টাকার হয়ে গেল আর ক্যাপিটাল হয়ে গেল 1,00,000-এর, তো ইকুয়াল। এরপরে গুডস পারচেজ করেছো কিসে, ধারে না ক্যাশে? ধারে। তার মানে 50,000 টাকা তোমার স্টক বেড়ে গেল। স্টক বাড়বে কি বাড়বে না? বিজনেসের স্টক 50,000 হয়ে গেল, আগে ছিল না। সরি, এটা তো তোমার এখানে প্লাস কেন আছে, এটা তোমার ক্যাশ। 1,00,000 টাকা থেকে 50,000 বেরিয়ে যাবে, 1,00,000 টাকা থেকে 50,000 বেরিয়ে যাবে, তাহলে থাকবে কত? 50,000। কেন বেরিয়ে যাবে? ক্যাশ। আচ্ছা এখানে ক্রেডিটে হচ্ছে না, ক্রেডিট হচ্ছে, তাহলে ঠিক আছে বেরোবে না। ঠিক আছে ঠিক আছে, ক্রেডিট হচ্ছে, বেরোবে না ক্যাশ, ক্যাশ বেরোবে না। তো 1,00,000 টাকার আমার অ্যাসেট ছিল,
তারপরে আবার স্টক এসেছে, তো 50,000 হয়ে গেছে, তো টোটাল কত হলো? 1.5 লাখ টাকার অ্যাসেট হয়ে গেল। 1.5 লাখ টাকার অ্যাসেট হয়েছে। এদিকে দেখো, তুমি যে ধারে কিনেছিলে, ধারে কিনলে কি হবে? লায়াবিলিটি হবে কি হবে না? ধারে কিনলে যার কাছ থেকে ধারে কিনে তাকে কি বলে? ক্রেডিটর, পাওনাদার। মনে আছে কি নেই? ধারে কিনলে কাউকে ধারে সেল করলে তাকে কি বলে? ধারে সেল করলে তাকে কি বলে? ক্রেডিটর না, ডেটর বলে। ধারে কিনলে ক্রেডিটর, ধারে কিনলে ক্রেডিটর, ধারে বিক্রি করলে যাকে বিক্রি করবে তাকে ডেটর বলবে। তাহলে এখানে যে ধারে পারচেজ করা হয়েছে, তাহলে তোমার ক্রেডিটর বেড়ে গেছে, পাওনাদার বেড়ে গেছে। কত বেড়ে গেছে? 50,000। তাহলে দেখো এখানে 50,000 লাইবিলিটিতে লিখেছে কি লিখেনি? তাহলে তুমি যদি দেখো লাইবিলিটি 50 হয়ে গেছে, জিরো ছিল 50 হয়ে গেছে, আর এদিকে ক্যাপিটাল 1 লাখ যেমন আছে। তাহলে এই দুটো টোটাল 1.5 লাখ হচ্ছে কি হচ্ছে না? 1.5 লাখ হচ্ছে। তাহলে নতুন ইকুয়েশন হয়ে গেল। এর পরের ট্রানজেকশন কি আছে? সোল্ড অল গুডস ফর ক্যাশ। যেটা 50,000 কিনেছিল সেটা বিক্রি করেছে কত? 80,000। তাহলে ক্যাশ কত এসেছে? আমাকে প্রথমে বলো ক্যাশ কত এসেছে। এক্সট্রা ছাড়ো, ক্যাশ কত টাকার এসেছে? 80,000 টাকার আসবে কি আসবে না? ক্যাশ 80,000 টাকার আসবে, তার মানে অ্যাসেট বাড়বে কত? 80,000, ক্যাশ বাড়বে। তেমনি তোমার স্টক চলে গেছে কত টাকার? স্টক স্টক চলে গেছে কত টাকার? 50,000-এরই স্টক যাবে। তাহলে 50,000 মাইনাস। তাহলে তোমার প্রফিট কত? 30,000। প্রফিট হলে সেটা কার ভাগ? কার? মালিকের। তো কার সাথে অ্যাড হয়ে যাবে? ক্যাপিটালের। তাহলে এবার দেখো, এগুলো তুমি যদি অ্যাডলেস করে দেখো কত হচ্ছে? 1,80,000, আর এই দুটো যোগ করলে কত? 1,80,000। কোথায় মাইনাস হবে? এটা এটা লাইবিলিটি কেন মাইনাস হবে? এটা তো তোমার সেটার থেকেই কন্টিনিউ হচ্ছে, এখানে তো কিছুই নেই, কিন্তু জিরো আছে, তাহলে উপর থেকেই তো কন্টিনিউ হবে না? লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল তো 1,80,000 হচ্ছে। ফর্মুলা দেখো, লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল 50 প্লাস 30, 1,80,000, আর এদিকে 1,80,000। 1,80,000 কি করে হলো? এটাকে তুমি যদি দেখো, 80 এসেছে, 50 চলে গেছে। 80 এসেছে ক্যাশ, 50 চলে গেছে স্টক। তো এখন যে অ্যাসেট রয়েছে 1,80,000, আর ওদিকে ক্যাপিটাল লাইবিলিটি ইকুয়াল করলে 1,80,000। ক্যাপিটালে আমি কি করেছি? 30,000 অ্যাড করেছি, কারণ প্রফিটের জন্য। প্রফিটের জন্য অ্যাড করেছি, কারণ প্রফিটের মালিকেরই তো ভাগ, তো তার তো ক্যাপিটাল বেড়ে যাবে। তাহলে মালিকের ক্যাপিটাল কি কি কারণে বাড়তে পারে? মালিকের ক্যাপিটাল বাড়তে পারে সে আবার ক্যাপিটাল নিয়ে এসেছে, বা বিজনেসে প্রফিট হয়েছে। মালিকের ক্যাপিটাল দুটো কারণে বাড়তে পারে, সে আবার নিয়ে এসেছে ক্যাপিটাল, বা বিজনেসে প্রফিট হয়েছে। আর ক্যাপিটাল কমতে পারে দুটো কারণেই, মালিক তুলে নিয়ে গেছে বা লস হয়েছে। এরপরে কি আছে? পেড স্যালারি কত টাকা? পেড স্যালারি। তাহলে এখানে তোমার ক্যাশ চলে গেছে, স্যালারি দেওয়া মানে পেমেন্ট বলে দিয়েছো, পেড বলে দিয়েছো, তার মানে ক্যাশ চলে গেছে কত? 10,000। তাহলে তোমার কি 1,80,000 আর অ্যাসেট থাকবে? সেটা কত দাঁড়াবে? আর ওইদিকে তোমার এক্সপেন্স হওয়া মানে কি হবে? প্রফিট কমবে কি কমবে না? তোমার ধরে নাও তোমার কোনো ইনকামই নেই, একটা এমপ্লয়িকে রেখেছিলে, 10,000 টাকা দিতে হয়েছে, তার মানে তোমার যদি ইনকাম একেবারে না থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? লস। তার মানে লস হলে কি হবে? বিজনেসের ক্যাপিটাল কমবে, মালিকের ক্যাপিটাল কমবে, তাহলে মাইনাস হবে ক্যাপিটাল থেকে। তাহলে 1,20,000 হয়ে যাবে ক্যাপিটাল। ক্যাপিটাল প্লাস লাইবিলিটি কত হচ্ছে? 1,70,000। তাহলে তোমাকে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট বলছে যে যদি তুমি যে কোনো পয়েন্ট অফ টাইমে চেক করবে, তোমার বিজনেসের অ্যাসেট লাইবিলিটি প্লাস ক্যাপিটালের সমান হবে। ঠিক আছে।
তো বলো এখানে কি হবে? ওই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে বের করতে হবে ক্যাপিটাল। কত ক্যাপিটাল হবে? একের দাগ বলো। বিজনেসের টোটাল অ্যাসেট 10,000 আর লায়াবিলিটি তার মধ্যে 7,500, তাহলে ক্যাপিটাল কত? 2,500। ওই ফর্মুলা অ্যাপ্লাই করে বিজনেসের ক্যাপিটাল 2,500, সরি লায়াবিলিটি 2,500, ক্যাপিটাল 5,000, তো অ্যাসেট কত? 7,500। বিজনেসের অ্যাসেট 5,000, লায়াবিলিটি বলা নেই। বিজনেসের অ্যাসেট 5,000, তার মধ্যে ক্যাপিটাল 4,000, তাহলে লায়াবিলিটি কত? 1,000। ঠিক আছে, এখানে বলছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম কি আর ডাবল এন্ট্রি সিস্টেম কি। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম কি, ডাবল এন্ট্রি সিস্টেম কি? ডাবল এন্ট্রি সিস্টেম বলতে আমরা যে মেথডে করে এসেছি ডেবিট ক্রেডিট করে এসেছি না, ডেবিট ক্রেডিট, একটা অ্যাকাউন্টকে ডেবিট আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট, ট্রানজেকশন রেকর্ড হয়ে গেল। তো ওটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্টস মেনটেন করা। সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে ওই সব কিছু করা হয় না, দুটো দিক মেনটেন করা হয় না, একটা ডেবিট একটা ক্রেডিট, এইসব কিছু করা হয় না। যারা অ্যাকাউন্টস জানে না তারা যেভাবে অ্যাকাউন্টস মেনটেন করে, হিসাবটা রাখে, যারা অ্যাকাউন্ট জানে না তারা যেভাবে হিসাবটা রাখে সেটাই হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। যারা অ্যাকাউন্টস জানে না কিন্তু তারা বিজনেস করছে, অনেকে অ্যাকাউন্ট জানে না বিজনেস করছে, তারা যেভাবে হিসাব মেনটেন রাখে সেটাই হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। তারা কি করে, একটা ক্যাশ বই রাখে, সারাদিনে যত ক্যাশ এসছে সব রেকর্ড করে নেয়। আর কি করে, যাদেরকে ধারে দিয়েছে বা যাদের কাছ থেকে ধারে যাদেরকে ধারে টাকা মানে যাদেরকে দিতে হবে টাকা, যাদেরকে টাকা দিতে হবে বা যাদের কাছ থেকে টাকা পাবে তাদেরই নামগুলো মেনটেন করে, যে এই পার্টির কাছ থেকে টাকা পাবো, এই পার্টিকে টাকা দিতে হবে, এইগুলোই মেনটেন করে। আর ক্যাশের একটা বই মেনটেন করে যে সারাদিনে এত ক্যাশ এসেছে। তো ক্যাশ বই আর পার্সোনাল অ্যাকাউন্ট মেনটেন করে। পার্সোনাল অ্যাকাউন্ট বলতে ওই যে পার্টি, কোন পার্টিকে ধারে সেল করেছি, কার কাছ থেকে টাকা পাবো, ধারে পারচেজ করেছি, কাকে টাকা দিতে হবে, ধারে সেল করেছি, ধারে পারচেজ করেছি, পার্টির নাম, তারা মেনটেন করে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট পড়েছো গোল্ডেন রুলে, কাদের বলে? তো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম শুধু ক্যাশ বই মেনটেন করে, মানে ক্যাশের একটা রেজিস্টার, আর পার্সনের নাম মেনটেন করে, কোন পার্টির কাছ থেকে টাকা পাবো, কাকে দিতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এখানে একটা অ্যাকাউন্টকে ডেবিট করা হয় না, ক্রেডিট করা হয় না। এটা কারা মেনটেন করে? যারা অ্যাকাউন্ট জানে না। বুঝতে পারলে? সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, ডাবল এন্ট্রি সিস্টেম। তাহলে কি এটা ট্রানজেকশনের কমপ্লিট রেকর্ডিং হলো? কমপ্লিট রেকর্ডিং তো হলো না। এই জন্যই বলছি যে এটা ইনকমপ্লিট রেকর্ডিং অফ ট্রানজেকশন। এটা ট্রানজেকশনের ইনকমপ্লিট রেকর্ডিং, কমপ্লিট রেকর্ডিং নয়। ঠিক আছে, ডুয়াল এসপেক্ট, তোমার ডাবল এন্ট্রি সিস্টেমে ডুয়াল এসপেক্ট কনসিডার করা হচ্ছে। ডাবল এন্ট্রি সিস্টেমে ডুয়াল অ্যাসপেক্ট কনসিডার করা হচ্ছে। ডুয়াল অ্যাসপেক্ট বলতে দুটো দিক, একটা ডেবিট আর ক্রেডিট। এভরি বিজনেস ট্রানজেকশন এফেক্টস টু অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্টকে এফেক্ট করে বেসড অন অ্যাকাউন্টিং কনসেপ্ট। কিছু অ্যাকাউন্টিং কনসেপ্ট আমরা যেটা পড়ে এসেছি তার উপর বেস করেই আমরা ডেবিট ক্রেডিট করে থাকি। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, এই যে কনসেপ্ট রয়েছে এইগুলো কোন মেথডে ফলো করা হয়, মানে কোন অ্যাকাউন্টিং এ ফলো করা হয়? ডাবল এন্ট্রি সিস্টেমে। ঠিক আছে, ডাবল এন্ট্রি সিস্টেমে ফলো করা হয় অ্যাকাউন্টিং কনসেপ্টস। তাহলে সিঙ্গেল এন্ট্রিতে কোনো ফিক্সড রুল রয়েছে কি? কিন্তু সিঙ্গেল এন্ট্রিতে কোনো ফিক্সড রুল নেই, কিন্তু ডাবল এন্ট্রিতে তোমার গোল্ডেন রুল রয়েছে, সেই রুল ফলো করে করছো। তাহলে এখানেই তোমার শেষ হলো চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে একটা চার্ট দেওয়া রয়েছে, চার্টের আমরা কোথায় পর্যন্ত এসে গেছি?
কতদূর পর্যন্ত এসে গেছি চার্টের এই যে ডাবল এন্ট্রি সিস্টেমে আমরা কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেম করছি। ডাবল এন্ট্রি সিস্টেমের মানিটারি ট্রানজেকশন, মানিটারি বলতে মানিতে মেজার করা যাবে যে সমস্ত ট্রানজেকশন, তাকে আমরা পার্সোনাল, রিয়েল, নমিনালে কনভার্ট করে দিয়েছি, ক্যাটেগরি করে দিয়েছি, যেটা নমিনালে আসবে, এটা রিয়েলে আসবে, এটা পার্সোনালে আসবে। তারপরে গোল্ডেন রুল ফলো করে আমরা কি করে নিচ্ছি, জার্নাল করে নিচ্ছি, জার্নালের পরে লেজার করে নিচ্ছি, এরপরে ট্রায়াল ব্যালেন্স করে নিচ্ছি, ট্রায়াল ব্যালেন্সের পরে কিছু করতে হবে যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হয়। ফাইনাল অ্যাকাউন্টে কি কি আসবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাবে যেখান থেকে বিজনেসের প্রফিট পাবে, ব্যালেন্স শিট বানাবে যেখান থেকে বিজনেসের অ্যাসেট কত আছে, লায়াবিলিটি কত আছে পাবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো বলেছি কোম্পানির ক্ষেত্রে বানাতে হয়, না তো বানাতে হয় না। ঠিক আছে, তাহলে এখানে এই চ্যাপ্টার তোমার শেষ হয়ে গেল।